আস্থা বাড়িয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত বাংলাদেশ যুক্তরাষ্ট্র, জানালেন সালমান এফ রহমান। ডোনাল্ড লুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। মুদি দোকানি থেকে শত কোটি টাকার মালিক ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলর আকাশ ভৌমিক তদন্ত করে ব্যবস্থার পরামর্শ টিআইবির। ভয়াবহ রূপে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি মাসে হাসপাতালে ভর্তি 300, এবার সব ল্যাব থেকে তথ্য সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর। জিম্মি দশা শেষে পরিবারে ফিরলেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। আবেগ আপ্লুত স্বজনরা, সাগর দস্যুমুক্ত করার আহ্বান। হারাইয়া যাওয়ার পরে যে ফিরে পাওয়া যায় তা আনন্দ তো এখন তার ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। এবং কক্সবাজারের উখিয়ায় লাল পাহাড়ে অভিযানে নেমেছে র্যাব। সশস্ত্র গোষ্ঠী আনসার আস্তানা টার্গেট করে চলছে গোলাগুলি। দর্শক, শুভ সকাল। সংবাদ সকালে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। আস্থা বাড়িয়ে সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য আরও বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে ডোনাল্ড লুর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। ফখরুল ইসলামের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 3 দিনের ঢাকা সফরের প্রথম দিন মঙ্গলবার রাতে গুলশানে নৈশভোজ ও বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন সালমান এফ রহমান। জানান, দ্বাদশ নির্বাচন পরবর্তী নতুন সরকার ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে আরও আস্থা বাড়িয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এই সময় যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগও বাড়াতে চায় বলে জানান সালমান এফ রহমান। ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশনের পরেও ওনাদের তরফ থেকে একটা রিজার্ভেশন ছিল ইলেকশনের সম্বন্ধে, কিন্তু তারপর প্রেসিডেন্ট বাইডেন যখন চিঠি লেখলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, সেটার পরেই আমরা ভাবলাম যে না, ঠিক আছে, তারা এখন ইলেকশনটা তারা মেনে নিয়েছে, আমাদের সরকারটাকেও তারা মেনে নিয়েছে। ট্রাস্ট ডেফিসিটের কোনো উনি একটা কথা বলেছেন, আমরা বলেছি ইয়েস, আমরাও চাই। তারা প্রায়োরিটি দিয়েছে আপনার প্রথমত আপনার ক্লাইমেট চেঞ্জ। তারা বলছে আপনাদের সাথে আমাদের যে ক্লাইমেটের সম্বন্ধ আছে সমস্যা, এটাতে তারা কাজ আমাদের সাথে করতে চায়। র্যাবের স্যাংশন ইস্যুতে ইতিবাচক কথা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ ইস্যুতেও কথা হয়েছে ডোনাল্ড লুর সঙ্গে। আর র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার। তো স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ, এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত। বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে। সে আশাবাদী যে এটা হবে। সে মানে যে অনেকগুলি তারা ব্যবসা বাণিজ্য বাড়াইতে চায়, সে যেটা নর্মাল ইনভেস্টমেন্ট তারা বিনিয়োগ করতে চায়। আমেরিকান কোম্পানিরা এখানে এসে অনেকগুলি বিনিয়োগ করছে, সেটা সম্বন্ধে তারা বলেছে। দেশের রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে কোনো কথা হয়নি বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। বিএনপি, রাজনীতি, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, নির্বাচন, এগুলো কোনো কিছু নিয়ে কোনো কথা তারা তোলেনি, কোনো আলাপ হয়নি। মূল জিনিসটা যেটা তারা তুলতে চেয়েছে, বাংলাদেশের সাথে, এদেশের মানুষের সাথে, সরকারের সাথে কিভাবে আরও নিবিড়ভাবে তারা আগামী দিনে কাজ করতে পারে এবং করতে চায়, এই বিষয়টি, এই মনোভাবটাই তারা প্রকাশ করেছে। রোহিঙ্গা ইস্যুতে আরও সহায়তার আশ্বাসও দেন ডোনাল্ড লু। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ছিলেন মুদি দোকানদার, এখন শত কোটি টাকার মালিক। এমন নাটকীয় উত্থান ঢাকার 59 নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের। ক্ষমতার অপব্যবহার, ঘুষ, টেন্ডারবাজি ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বনে গেছেন তিনি। দুদকে জমা পড়া অভিযোগ এবং দেশ টিভির অনুসন্ধানে বের হয়ে এসেছে এমনও কিছু চাঞ্চল্যকর তথ্য। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ টিআইবির। মহিউদ্দিন আহমেদের সহায়তায় মাজহারুল ইসলামের বিশেষ রিপোর্টে আমরা বাকিটা জানব।
চাঁদপুরের মতলব উপজেলার কালীবাজারের আকাশ কুমার ভৌমিকের সংসার চলত মুদির দোকানের আয়ে। তবে কয়েক বছরের ব্যবধানে এখন শত কোটি টাকার মালিক। অভিযোগ আছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক এক মন্ত্রীর সান্নিধ্যে থেকে দ্রুত উত্থান ঘটে আকাশের। সেই মন্ত্রীর সহায়তায় তিনি এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 59 নং ওয়ার্ডের কাউন্সিলর। আকাশ কুমার মন্ত্রীর ক্ষমতার দাপট দেখিয়ে হয়ে যান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রভাবশালী ঠিকাদার। এরপর টিআর, কাবিখা, ব্রিজ, কালভার্ট, সাইক্লোন সেন্টারের অনুমোদন করিয়ে পরে তা বরাদ্দ দিতে মোটা অঙ্কের টাকা কমিশন নিতেন। এসব কাজ করার জন্য কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তাদের মাধ্যমে বিশেষ চক্র গড়ে তোলেন তিনি। দুদকের জমা পড়া অভিযোগে আরও বলা হয়, আকাশ কুমার টিআর, কাবিখা বরাদ্দ দিতে 7 থেকে 10,000, ব্রিজ বরাদ্দে 2 থেকে 5 লাখ, কালভার্ট বরাদ্দে 50,000 থেকে 2 লাখ, সাইক্লোন সেন্টার বরাদ্দে 10 থেকে 15 লাখ টাকা ঘুষ নিতেন। তথ্য বলছে, আকাশের বেইলি রোডের জারা টাওয়ারের ডুপ্লেক্স ফ্ল্যাট, একই এলাকার নাভানা স্টার শপিংয়ে 2টি ফ্ল্যাট এবং বেইলি রোডের 18 নম্বর ভবনে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। রাজধানীর বিজয়নগর এলাকায় আকরাম টাওয়ারে আরও 2টি ফ্ল্যাট এবং 59 নং ওয়ার্ডে তার 2টি বাড়িও রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে 100 বিঘা জমি। এছাড়া নিজের স্ত্রী সন্তানের নামে রয়েছে মোটা অঙ্কের টাকা। তবে এলাকায় দানশীল হিসাবে পরিচিত তিনি। এসব বিষয়ে জানতে অভিযুক্ত আকাশ কুমারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি, এমনকি খুদে বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি। টিআইবি বলছে, এমপি মন্ত্রীদের সহায়তায় অবৈধ সম্পদ অর্জনকারী ব্যক্তিরা জনপ্রতিনিধি হলে জনগণ তাদের কাছ থেকে নাগরিক সেবা থেকে বঞ্চিত হন। যে কোনো পেশায় যদি সুষ্ঠু এবং জবাবদিহিমূলক আইনগত প্রক্রিয়ায় সম্পদের মালিক হওয়া সম্ভব, সেটা ব্যবসায়ী হোক, অন্য যে কোনো পেশার হোক, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে না। কিন্তু যে প্রশ্নটা এখানে উঠছে সেটা হচ্ছে যে জনপ্রতিনিধিত্বের অবস্থান এবং তার মাধ্যমে ঊর্ধ্বতন পর্যায়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির সাথে যোগ সাজসের মাধ্যমে বা তার সহায়তায়, পৃষ্ঠপোষকতায় যদি অবৈধ বা বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করা হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই আইনগতভাবে একটা অপরাধ। কাজে সেটা যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, যে বিষয়টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে হবে যে এই যে সম্পদের মালিকানা তিনি অর্জন করেছেন, আয় অর্জন করেছেন, সেটা তার বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। সেটা জনপ্রতিনিধি হিসাবেই হোক, তার যে আয়, বৈধ আয় যতটুকু আছে, বা তার যদি ঠিক নিজস্ব ব্যবসা বাণিজ্য থাকে, সেটার সাথে সে তার মাধ্যমে অর্জিত যে আয় এবং সম্পদ পাওয়ার কথা, তার তুলনায় তার বাস্তবে যে সম্পদ আছে, মালিকানা যেটা আছে, সেটা অসামঞ্জস্যপূর্ণ কিনা। যদি যেটা প্রতীয়মান হচ্ছে, যেটা বিবেচনা করা হচ্ছে যে এটা অসামঞ্জস্যপূর্ণ হওয়াটাই স্বাভাবিক, সেক্ষেত্রে তিনি আইনের লঙ্ঘন করেছেন এবং দুর্নীতি বলতে যা বোঝায় সেটা এখানে সংগত হয়েছে ক্ষমতার অপব্যবহার, সম্পদের বিকাশ। অতএব তাকে বিচারায়িতা আনতে হবে, সেটা যেই হোক না কেন। অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত এসব ব্যক্তির বিচার না হওয়ায় দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের প্রবণতা বাড়ছে বলেও মনে করেন টিআইবি। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সারা দেশে এবারও মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। গেল বছর মে মাসের প্রথম 14 দিনে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল 250-র কাছাকাছি। এবছর সে সংখ্যা 300 জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে 5 জনের। সারা দেশে শুধু হাসপাতালে ভর্তি রোগীর তথ্য থাকায় প্রকৃত সংখ্যা উঠে আসে না। তবে এবার সব হাসপাতালের ল্যাব থেকে ডেঙ্গু শনাক্তের তথ্য সংগ্রহ করবে অধিদপ্তর। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। থেমে থেমে বৃষ্টি ও অব্যাহত তাপমাত্রায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি মাসের প্রথম 14 দিনে আক্রান্ত হয়েছে অন্তত 300 রোগী, যা আগের বছর ছিল 250, আর মৃত্যু হয়েছে 5 জনের। জ্বর অনেকদিন যাবৎ, গত পরশু দিন বলছে যে ডেঙ্গু সেরে গেছে নাকি, এখন ভাইরাস আছে, এখন চেকআপ চলতেছে। বর্ষা শুরুর আগে ডেঙ্গু সংক্রমণের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ডেঙ্গু রোগী সীমিত কয়েকটি জায়গাতে আছে, পকেট জায়গাতে আছে। এই মুহূর্তে সিটি কর্পোরেশনের যেটি করা উচিত, ডেঙ্গু রোগীটি কোন বাসা থেকে আসছে সেই বাসাকে ধরে হটস্পট ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, হটস্পট ম্যানেজমেন্ট যদি আমরা করে দিতে পারি, তাহলে ওই বাসাটা থেকে ডেঙ্গু রোগীটি আর সম্প্রসারিত হবে না, অন্য বাসায় ছড়াবে না। এই মুহূর্তে এই হটস্পটগুলো কিন্তু খুবই কম ঢাকা শহরে। এই হটস্পট যদি আমরা এখন ম্যানেজমেন্ট করে দিতে পারি, তাহলে মৌসুমী ডেঙ্গুটি আর বেশি রকম বাড়বে না।
আগের বছরগুলোয় কেবল হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য সংগ্রহ করে প্রকাশ করত স্বাস্থ্য অধিদপ্তর। বাড়িতে চিকিৎসা নেওয়া শনাক্ত রোগীরা হিসেবের বাইরে থাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হতো। তবে এবার সারা দেশের সব হাসপাতালের ল্যাব থেকে ডেঙ্গু শনাক্ত রোগীর তথ্য সংগ্রহ ও প্রকাশের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু ট্র্যাকার তৈরি হয়েছে এমআইএস এর মাধ্যমে। আমরা এখন থেকে রিয়েল টাইম রিপোর্ট পাবো এবং একই রোগীর একাধিক রিপোর্ট পাবো না। এবং এই ট্র্যাকারটি নিয়ে ইতিমধ্যে আমরা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান এবং ডাটা এন্ট্রি অপারেটর তাদেরকে আমরা প্রশিক্ষিত করেছি। তারা এখন থেকে বাংলাদেশের সকল হাসপাতাল থেকে রিয়েল টাইম রিপোর্টগুলো প্রেরণ শুরু করবে। রোগী বৃদ্ধির প্রেক্ষাপটে হাসপাতালগুলোকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। মহাখালী ডিএনসিসি হাসপাতালের কিছু জনবল প্রত্যাহার করলেও প্রস্তুতির কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা এবছরও প্রস্তুত আছি এবং আপনারা জানেন যে এটা একটা বৃহৎ ফিল্ড হাসপাতাল, 1054 শয্যা বিশিষ্ট, এবং এখানে যদি দরকার হয় আমাদের মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সকলেই এটা অবগত আছেন এবং আমাদের জনবল সহায়তা এবং পূর্ণাঙ্গ সহায়তার জন্য তারাও প্রস্তুত আছে। তবে হাসপাতালের প্রস্তুতির চেয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ অপেক্ষার শেষে স্বজনদের কাছে ফিরলেন ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক। কক্সবাজার থেকে এমভি জাহান মনি 3 নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরে এনসিটি টার্মিনালে পৌঁছলে স্বজনদের মাঝে শুরু হয় উৎসব। সেখানে তাদের লাল গালিচা সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে AKM নাজিমের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বীরের বেশে সমুদ্র জয় করে অবশেষে ফিরলেন এমভি আব্দুল্লাহর 23 নাবিক। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে নোঙর করা জাহাজ মনিতে নাবিকদের চোখে পানি, মুখে হাসি। এ হাসি যেন যুদ্ধ জয়ের। অনিশ্চিত অবস্থা কাটিয়ে বিকেলে দেশে ফিরতে পেরে উচ্ছ্বসিত নাবিকরা। পরিবারের কাছে ফিরতে পারার খুশিতে আত্মহারা অনেকেই। অনেকটা ভালো লাগতেছে, মনে হয় যে আসলে নতুন একটা জীবন ফিরে পাওয়ার মতো পেরেছি। এই জন্য আসলে সবাই মন থেকে আন্তরিকভাবে অনেক খুশি। এ সময় তাদের উদ্ধারে ব্যবস্থা নেয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ KSRM এর মালিক পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাবিকরা। কোম্পানির প্রচেষ্টায়, বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সরকারের জন্য ধন্যবাদ, কোম্পানিকে ধন্যবাদ। ওখানে তো অবশ্যই ভয়ভীতিকর পরিস্থিতি ছিল, একটা দিন আমাদের এক বছরের মতো লেগেছে। এ সময় দীর্ঘ অপেক্ষার পর প্রিয় মানুষটিকে দেখে এনসিটি টার্মিনালে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। নাবিকদের পরিবারের সদস্যরা মাতেন প্রিয় স্বজনকে ফিরে পাওয়ার উৎসবে। ভালো লাগতেছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। হারাইয়া যাওয়ার পরে যে ফিরে পাওয়া যায় তা আনন্দ তো বুঝতেই পারছেন। এখন তো ভালো লাগতেছে, ঠিক আছে। এখন যে এখন তার ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। খুবই ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, তখন তো আমাদের মনের অবস্থা খুবই খারাপ ছিল। আমার এখন অনেক ভালো লাগতেছে। আমাদের মাঝখানে একটা ঈদ গেছে, ঈদের মতো লাগেনি, এখন ঈদ হচ্ছে, আমাদের অনেক ভালো লাগতেছে। এ সময় নাবিকদের লাল গালিচার সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সবাই আমাদের ভাইরা আমাদের মাঝে ফিরে আসছে, সবাই সাথে তাদের ফ্যামিলির সাথে মিলিত হবে। নিশ্চয়ই একটা আবেগঘন পরিবেশ আমরা তাদের চেহারায় দেখতে পাচ্ছি। অনেক আশা নিয়ে বসে আছে। সো আলহামদুলিল্লাহ, আমি জাস্ট শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে, শুকরানা যে আমাদের যে প্রথম দিন থেকে যে উদ্দেশ্যটা ছিল আমাদের দেশজন নাবিককে সুস্থ শরীরে প্রফুল্ল চিত্তে দেশে ফেরত আনার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ ওইটাতে আমরা সাকসেসফুল হয়েছে। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও সচিব ওমর ফারুক। এছাড়া এ সময় জাহাজটির মালিক KSRM গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা চট্টগ্রামে পৌঁছানোর পর বিভিন্ন জেলায় তাদের বাড়িতে বাড়িতে বইছে উৎসব আমেজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আপন উপর রিপোর্ট। মঙ্গলবার বিকেল 4টা, উৎসাহ ভরে চট্টগ্রাম বন্দরে অপেক্ষায় কয়েকশো মানুষ।
কেননা উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে ঘরে ফিরেছে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক। তাদের বহনকারী জাহাজ তীরে ভিড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে স্বজনেরা। ফুলেল শুভেচ্ছায় করা হয় বরণ, বয়ে যায় আনন্দের বন্যা। অনুভূতি তা বুঝে ভাষায় প্রকাশ করার মতো, ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। আমাদের খুবই আনন্দ লাগতেছে, ঈদের চেয়েও বেশি আমাদের মনে হচ্ছে। আমার খুব ভালো লাগছে, আমার মামা আসছে। শুধু চট্টগ্রাম বন্দরই নয়, নাবিকদের বাড়ি ফেরায় বিভিন্ন জেলায় তাদের বাড়িতেও বইছে উৎসবের আমেজ। কেউ প্রিয় সন্তানের জন্য, কেউ প্রিয় স্বামীর জন্য রান্নাও করেছেন সুস্বাদু খাবার। আনন্দে উদ্বেলিত খুলনার নাবিক তৌফিকুল ইসলামের পরিবার। বাড়িতে যেন বিরাজ করছে ঈদের আমেজ। তৌফিকুলের ছেলে রুশাইও অপেক্ষায় আছে বাবার। তার ইচ্ছে বাবাকে নিয়ে ঘুরতে যাওয়ার। ঈদের থেকে আসলে বেশি আনন্দ, মানে আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ছেলে বাড়ি ফিরছে, এই আনন্দে উচ্ছ্বসিত নাবিক নাজমুল হক হানিফের বাবা মা। পথ চেয়ে আছেন অধীর আগ্রহে। ইনশাআল্লাহ দেশের বাড়ি আইছে, 2-4 মতন বাড়িতে আসবো, বাড়িতে আসলে আরো খুশি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাড়ি আরেক নাবিক আয়ুব খানের। তার পরিবারও অধীর অপেক্ষায় ছেলের বাড়ি ফেরার। স্বজনরাও জানালেন স্বস্তির কথা। বন থেকে আসুক না আসলে তারে আমরা মালা দিয়ে বরণ করবো। আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে, হয়তোবা তিনি খুব শীঘ্র সময় বাড়িতে এসে ফিরবেন। নাবিকরা সবাই আনুষ্ঠানিকতা শেষে ত্যাগ করেছেন চট্টগ্রাম বন্দর। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। যেমনটি প্রতিবেদনে দেখছিলেন যে আসলে পরিবারের কাছে ফিরেছেন কিন্তু নাবিকরা। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন। সায়েম, পরিবারের সদস্যরা নিশ্চয়ই অনেক খুশি, কি বলছেন আসলে তারা? যদি আসলে আমরা কিন্তু সকাল থেকেই এখানে রয়েছি। আসলে এই জায়গাটি হচ্ছে কামারখন্দ চন্নুরনগর এলাকায়। এটি আসলে সোমালিয়ান যে জলদস্যু ওরা যারা যে 23 নাবিক এবং জাহাজকে জিম্মি করেছিলেন তাদের একজনের বাসা এই জায়গায়। তাদের মধ্যে যে 23 জন ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের সিরাজগঞ্জের নুরনগর এলাকার নাজমুল হক হানিফ। আসলে তিনি আজকে সকালে ফিরে এসেছেন। গতকাল চট্টগ্রামে পৌঁছানোর পরে আসলে সেই জাহাজটি এবং 23 নাবিক যারা রয়েছেন তারা আসলে বাংলাদেশে ফিরে আসার পর গতকাল রাত্রে আসলে নাজমুল হক হানিফ রওনা হয়ে আজকে ভোরবেলা এসে আসলে পৌঁছেছেন। সকাল থেকে কিন্তু আমরা এখানে যে দৃশ্যটি দেখেছি আসলে তাদের বাবা মা এবং আত্মীয় স্বজনরা আসলে তাকে দেখার জন্য আসলে তাকে পেয়ে আসলে অত্যন্ত আনন্দিত এবং এখানে কিন্তু একটু আসলে সকাল থেকে একটি উৎসবের আমেজ ছিল। আসলে আমরা একটু নাজমুল হক হানিফ যিনি নাবিক তার সাথে একটু কথা বলতে চাই, আসলে জানতে চাই আসলে আপনার এই যে এতদিন পর ফিরে এসে আসলে আপনার কেমন লাগছে একটু আমাদের যদি একটু জানান। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হক। আমি অনেকদিন পরে দীর্ঘ 5 মাস পর দেশে এসে আমার গ্রামে এসে আমার খুবই ভালো লাগতেছে। আমার পরিবারকে পাশে পেয়ে খুবই ভালো লাগতেছে, আমার খুবই আনন্দিত আমি। আমরা একটু তার মা যিনি রয়েছেন একটু তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এতদিন পর আপনি যে আপনার সন্তানকে ফিরে পেয়েছেন আসলে এই এতটুকু এই পরিস্থিতির মধ্যে থেকে আসলে আপনার কেমন লাগছে আপনার সন্তানকে ফিরে পেয়ে? আসসালামু আলাইকুম। 5 মাস পর আমার ছেলে বাড়িতে এসেছে, আমার ছেলে খুবই আনন্দ হয়েছে। আমার আনন্দ উৎসব আমার খুব ভালো ঠেকতেছে। আমরা কিন্তু আরো আসলে জেনেছি যে আসলে এই জলদস্যুদের হাত থেকে বাংলাদেশের যে 23 নাবিক আসলে ফিরে এসেছেন, আসলে দেশে পৌঁছেছেন, তাদের পরিবার আত্মীয় স্বজনের কাছে ফিরে এসেছেন। তারা কিন্তু এজন্য আসলে জাহাজের যিনি মালিক এবং জাহাজ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারকে কিন্তু আসলে ধন্যবাদ জানিয়েছেন যে তারা আসলে সুস্থভাবে তারা বাসায় ফিরে এসেছেন, পরিবারের সাথে আবার মিশেছেন। আসলে সেটি কিন্তু আসলে একটি খুশির খবর। তারা আসলে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকাল থেকে কিন্তু যে উৎসবের আমেজ আসলে সেটি কিন্তু আসলে তাদের মনে বয়ে চলেছে এবং এই দীর্ঘ 1 মাস যখন যে সময়টি সোমালিয়ান জলদস্যুদের হাতে বন্দী ছিল সেই সময়টি কিন্তু আসলে অশ্রুসিক্ত শোকের অবস্থা ছিল। তারা কিন্তু আসলে খুব ভীতি অবস্থায় ছিল, সেই যে ভীতিটা কিন্তু আজকে আনন্দে পরিণত হয়েছে। যদি এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী সায়েম উদ্দিন সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন। কয়লাবাহী এমভি আবদুল্লাহ জলদস্যুর কবল থেকে মুক্তির 1 মাস পর দুবাই হয়ে দেশে ফেরা। পুরো ঘটনার চিত্র তুলে ধরেছেন আমাদের সহকর্মী শুভশ্রী রায়।
চলতি বছরের 12 মার্চ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে মোজাম্বিকা থেকে দুবাই যাওয়ার সময় ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে। এ সময় 23 নাবিককে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে তারা। চরম উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। পরে জাহাজের মালিক কবির গ্রুপ ও বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টায় জলদস্যুদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়। এ সময় বারবার ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজ তাদের উদ্ধারের চেষ্টা করলেও পরবর্তীতে ঝুঁকি বিবেচনায় এ তৎপরতা বন্ধ রাখা হয়। এক পর্যায়ে জিম্মির 1 মাস পর গত 13 এপ্রিল জলদস্যুদের দাবি করা মুক্তিপণ ছোট উড়োজাহাজে ডলার ভর্তি 3টি ব্যাগে ফেলা হয় সাগরে। পরে সাগর থেকে ডলার নিয়ে মুক্তিপণ বুঝে পেয়ে 8 ঘন্টা পর গভীর রাতে জাহাজ ও নাবিকদের মুক্ত করে দিয়ে ছোট স্পিডবোটে পালিয়ে যায় জলদস্যুরা। এর মাধ্যমেই নাবিকদের অবসান হয় টানা 1 মাসের জিম্মি দশা। জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে প্রায় 1450 নটিক্যাল মাইল পাড়ি দিয়ে 14 এপ্রিল জাহাজটি কড়া পাহারায় দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। 21 এপ্রিল স্থানীয় সময় বিকেলে জাহাজটি দুবাইয়ের আল হামারিয়া বন্দরে নোঙর করে। এ সময় কেএসআরএম কর্তৃপক্ষ তাদের সংবর্ধনা দেয়। বেঁচে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেন নাবিকরা। পরে শুরু হয় দেশে ফেরার প্রক্রিয়া। মুক্তির 1 মাস পর সোমবার সন্ধ্যা 6টায় কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছায় এমভি আব্দুল্লাহ জাহাজটি। রাত 11:30টায় লাইটার জাহাজে করে চট্টগ্রাম থেকে আসা আরও 23 নাবিককে এমভি আব্দুল্লাহর দায়িত্ব বুঝিয়ে দেয় বন্দিদশা থেকে ফেরা 23 নাবিক। মঙ্গলবার সকালে 11:45 লাইটার জাহাজ জাহানমোহনী 3 চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময় লাইটার জাহাজে দেখা যায় 23 নাবিকের বাঁধভাঙা উচ্ছ্বাস। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ের সংবাদ সকালে আরো থাকছে। দাবদাহে খাগড়াছড়িতে আরো তীব্র হয়েছে পানির সংকট। চরম বিপাকে পাহাড়িরা। বৈশ্বিক উষ্ণায়ন ও নির্বিচারে গাছ কাটাকে দুষছেন গবেষকরা। পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলায় চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ডামাডোল। দিন যত ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ। ভোটারদের সমর্থন আদায়ে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। গণসংযোগ, উঠোন বৈঠক ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। মাইকিং, ব্যানার, ফেস্টুন, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালাচ্ছেন প্রচারণা। সড়ক, মহল্লা, চায়ের দোকানেও এখন চলছে নির্বাচনী গুঞ্জন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট আদায়ে প্রতিশ্রুতি সহ নানা কৌশল অবলম্বন করছেন অনেক প্রার্থী। তবে যোগ্য প্রার্থীকে বেছে নিতে ভোটাররাও করছেন নানা হিসেব নিকেশ। নির্বাচনে দলীয় প্রতীক না থাকা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। আমরা চাই উন্নয়ন যাতে আমাদের হয়, সেই উন্নয়ন যা আমাদের যারা করবে এবং যে সব যোগ্য প্রার্থী আমরা তাকেই নির্বাচিত করতে চাই। আমাদের যাকে যোগ্য মনে হবে আমরা তাকেই ভোট দেব। রাজনৈতিক কোনো এখানে প্রতীক নাই, এজন্য আমরা জনগণ খুব খুশি। কালো টাকা এবং অপপ্রচারের প্রভাব থাকলেও এ নির্বাচন সুষ্ঠু হবে এমন প্রত্যাশা প্রার্থীদের। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের। কালো টাকার একটা ছড়াছড়ি পাওয়া যাচ্ছে, আর অপপ্রচার কেউ কেউ বলে ক্ষমতার প্রভাব খাটিয়ে জনগণকে একটু অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা পারবে না। আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ নির্বাচনে যদি সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং উৎসবমুখ নির্বাচন হয় সেখানে আমি বিজয়ী হব। আপনারা গোয়েন্দার মাধ্যমে জানবেন যে কোন সেন্টারটা ঝুঁকিপূর্ণ, সেই সেন্টারে আপনারা প্রোটেকশন দিয়ে নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করেন। আগামী 21 মে দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। আমাদের সকল প্রস্তুতি এবং কার্যক্রম চলমান রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ে ইতিমধ্যে আপনার বিভিন্ন গ্রেনেস্টিন মাঠে রয়েছে। টুকটাক কিছু অভিযোগও আসছে আমাদের কাছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থাও নিয়েছি। এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা 6,55,521 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।
পার্বত্য জেলা খাগড়াছড়িতে সব সময়ই থাকে পানির সংকট, তার উপর বাড়তি মাত্রা যুক্ত করেছে তীব্র তাপদাহ। এতে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে পাহাড়ে। অবশ্য গবেষকরা বলছেন যে বৈশ্বিক উষ্ণতা ও নির্বিচারে গাছ নিধনে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। খাগড়াছড়ি প্রতিনিধি অপু দত্তের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। প্রতিদিন পাড়ি দিতে হয় মাইলের পর মাইল পাহাড়ি আঁকাবাঁকা ঢালু পথ, লক্ষ্য একমাত্র সুপেয় পানি সংগ্রহ। জেলা সদরে পাহাড়ের দুর্গম কলাপাড়া, দুল্লাতলিপাড়া, ওয়ারকাপাড়া, দীঘিনালা উপজেলার 9 মাইল, সীমানাপাড়া আর পানছড়ির হেরাদুলা পাড়ায় ব্যবস্থা নেই রান্নার পানির, রয়েছে সুপেয় পানির অভাবও। এতে দৈনন্দিন জীবন চালনা কঠিন হয়ে উঠছে এ অঞ্চলের বাসিন্দাদের। স্নান করতে পারি না, রান্না বান্না করতে খুব কষ্ট হয়, বাচ্চা কাছে গোসল করানো পারছে না, কাপড় চোপড় ধুইতে পারতেছি না। এখানে সারা রাত থাকলে পানি এই যে 1 কলসি মতন পাই, আর পাই না। কয়েকটা নলকূপ আছে, রিংওয়েল আছে, এগুলো পাইতেছি না, কারণ ঘন্টা খানি মতো 1 কলস বা 1.5 কলস এরকম পাওয়া যায়। এসব এলাকায় হাতে গোনা কয়েকটি টিউবওয়েল থাকলেও ওঠে না পানি। পানছড়ির প্রত্যন্ত এলাকার হেলাদুলা পাড়ার 150 পরিবারও রয়েছে খাবার পানির তীব্র সংকটে। একই চিত্র নতুন পাড়া, জরমোরম, বামা গোমতী সহ আশেপাশের অনেক গ্রামে। সবার এইভাবে পানির অভাব। আমি এই জন্য এখন জনের থেকে এসে অন্তত পক্ষে 3-4 ঘন্টা লাগতে পারে। মেন আমাদের পানির সমস্যা একটু সমাধান করে দিলে আমাদের খুশি। আমাদের এই 9 মাইল বৃহত্তর 9 মাইল এলাকাবাসী খুব মানে খুশিতে থাকবো এবং শান্তিতে থাকবো, মানে আশা করি। আমাদের জীবন বাঁচার জন্য আমরা পানির প্রয়োজন একমাত্র। পরিবেশ কর্মীরা বলছেন দিনের পর দিন বন উজাড়ে প্রভাব পড়ছে প্রকৃতিতে, সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা, অতি খরা, গাছ নিধনে পাহাড়ের ছড়া ঝিরি শুকিয়ে সৃষ্টি হচ্ছে পানির সংকট। পরিস্থিতি উত্তরণে পাহাড়ের সবুজায়ন নিশ্চিতে জোর দেন গবেষকরা। পার্বত্য চট্টগ্রামে প্রতি বছরেই উষ্ণতা বাড়ছে, সাথে বাড়ছে পানির সংকট। এখানে আগে যেভাবে প্রাকৃতিক বন ছিল, পরিবেশ প্রকৃতি ভালো ছিল, এখন নিশ্চয়ই আগের থেকে অনেক বেশি খারাপ এবং এটি ক্রমশই বন জঙ্গল সব উজাড় হচ্ছে। আমাদের পরিকল্পিতভাবে যদি আমরা পাহাড়টিকে ফলের বাগান কিংবা অন্য কোনো ফসল দিয়ে যদি বাৎসরিকভাবেই যদি আমরা আচ্ছাদন করে রাখতে পারি, পানির অভাব হবে না। এমন পরিস্থিতি সৃষ্টিতে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অব্যবস্থাপনা থাকলেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি সরকারি সংস্থাটির কোনো কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা, শান্ত ডেপুটি হলেন তাসকিন, ভারসাম্যপূর্ণ বলছেন সাবেকরা। বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া, যৌক্তিক কারণ ছাড়া নিত্যপণ্যের অস্বাভাবিক দামে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা এপ্রিলের তাপপ্রবাহের অজুহাত দিলেও মানতে নারাজ ভোক্তারা। বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি চান তারা। ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। সবজির বাজারে অস্বস্তি বাড়ছেই। 100 টাকার আশেপাশে ঘুরছে বেশ কিছু সবজির দাম। বেগুন মানভেদে 90 থেকে 100 টাকা, কাঁচামরিচ মানভেদে 120 থেকে 150, আর 50 টাকায় মিলবে মূলা, পটল, ঢেঁড়স, ঝিঙা ও টমেটো। তবে পেঁপের কেজি এখনো 70 টাকা। কোরবানির আগেই সরগরম মশলা জাতীয় পণ্যের বাজার। হু হু করে বাড়ছে এলাচ, জিরা ও অন্যান্য মশলার দাম। আমিষ জাতীয় পণ্য কেনা যেন দুষ্কর। ব্রয়লার মুরগির কেজি 210 থেকে 230 টাকা, আর ডিম বিক্রি হচ্ছে 145 টাকা ডজন। গরুর মাংস মানভেদে 750 থেকে 900 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা। বাজার অবস্থা খুবই খারাপ, বাজারে এত দাম যে আমরা অল্প আয়ের লোক, আমরা চলাটা আমাদের মুশকিল হয়ে গেছে। এখানে 60 টাকার নিচে কোনো ধরনের কোনো সবজি নেই, সব সবজি 60 টাকা করে, 60 টাকার উপরে আছে, 60 টাকার নিচে কোনো কিছু নেই। অবস্থাশালী ভালো না, অনেকে খাইতে পারে না ঠিক মতো। অনেকের কারণে আমাদের অনেকে ঝামেলা হয় এত টাকা বাড়তি হওয়ার জন্য। ডিমের হালি 55 টাকা, 60 টাকা হালি, তাহলে মানুষ খাবে কি? একটা মানুষ ডিম খায় 10 টাকা, 8 টাকার ভিতরে হওয়া উচিত আমি মনে করি। আর বিক্রেতারা জানান এপ্রিলের তীব্র খরায় ফসলের ক্ষতি হওয়ায় এ প্রভাব। বাজারের চড়াভাব নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি চান ভোক্তারা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। মাছ ও মাংসের বাজার পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, মাছ মাংস সহ অন্যান্য পণ্যের দাম দর নিয়ে আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, কি অবস্থা দেখছেন আসলে বাজারের, জানাবেন সব মিলিয়ে।
ধন্যবাদ জ্যোতি। আমি মূলত অবস্থান করছি মানিকগঞ্জ পৌর বাস স্ট্যান্ড পৌর কাঁচা বাজার। এই বাজারে আজ গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি এবং ছাগলের যে মাংস সেটি 1000 টাকা কেজি। তো ক্রেতারা এবং ভোক্তারা যেটি বলছেন যে নিম্ন আয়ের মানুষ যারা এই সাধারণ মানুষ তারা কিন্তু এই গরুর মাংস খাসির মাংস কিন্তু খেতে পারছে না। এদিকে ব্রয়লার মুরগির দামও কিন্তু গত সপ্তাহে ছিল 210 টাকা, আজ কিন্তু 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সাধারণ মানুষ যেটি বলছেন যে তাদের আয় বা না বাড়লেও ব্যয়ের পরিমাণটা বেড়েছে। এক্ষেত্রে তারা একটু বাজারে এসে কিন্তু অস্বস্তিতে পড়ছে এবং কি তারা অনেকটা অসহায়তা বোধ করছে, কারণ এই গরুর মাংস সাধারণ যারা উচ্চবিত্ত শুধুমাত্র তারাই কিনতে পারছে, কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু এই গরুর মাংস খেতে পারছে না। তো আমি এখন কথা বলবো একজন গরুর মাংস বিক্রেতা তার সাথে। আচ্ছা, এই গরুর মাংসের দাম বৃদ্ধির কারণটা কি? গরুর মাংস বৃদ্ধির কারণ হলো গরুর যে খাদ্য আছে, ভুষির দাম 2000 টাকা অথবা নানান দিকে খাদ্য দাম বেশির কারণ হইলো গরুর দামটা বেশি। এখানে 750 টাকা বেচলেও কত লাভ হয় কত লাভ হয় না, সীমিত আকারে লাভ। তার 750 টাকা কেজি কিনে নিলে খারাপ। ধন্যবাদ আপনাকে। জ্যোতি, যেমনটি শুনছিলেন যে মাংস বিক্রেতা বলছেন যে খাদ্যের দাম বেশি হওয়ার কারণে এবং গরু লালন পালন কম থাকার কারণে কিন্তু দাম বৃদ্ধি। অপরদিকে মাছের দাম অনেকটাই চড়া, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। ইলিশ মাছ 1600 টাকা কেজি এবং অন্যান্য যে মাছ রয়েছে তা অনেক আকাশ ছোঁয়া দাম। তো মাছ ব্যবসায়ীরা যেটা বলছেন এবং জেলে সম্প্রদায় তারা যেটি বলছেন যে নদ নদীর পানি শুকিয়ে যাওয়াতে অনেক নদ নদীর পানি শুকিয়ে যাওয়ায় মাছের পরিমাণটা কম, মাছ বাজারে কম ওঠার কারণে এই মাছের দাম বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তবে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন যে বাজার মনিটরিংটা যদি বাড়ানো যায় এবং বাজার মনিটরিং করলে বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকবে বলে তারা ধারণা করছেন। জ্যোতি, এই ছিল আমার কাছে মাছ মাংসের বাজার থেকে সর্বশেষ খবর। আমাদের সহকর্মী আব্দুল আলিম মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন। প্রায় 5.5 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন এ ট্রাকে এসেছে 30 টন পেঁয়াজ। আমদানিকারক জানান, ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘ প্রায় 5.5 মাস পেঁয়াজ আমদানি রপ্তানি বন্ধ ছিল। গেল 4 মে নিষেধাজ্ঞা প্রত্যাহারের 11 দিন পর পেঁয়াজ আমদানি শুরু হয়। আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম কোরবানির ঈদে বাড়বে না বলেও জানান আমদানিকারকরা। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে অন্তত 82 জন নিহত হয়েছেন, যা গেল কয়েক সপ্তাহের মধ্যে একদিনের সর্বোচ্চ মৃত্যু। এদিকে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এ অবস্থায় প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের সামরিক বাহিনী নতুন আক্রমণ শুরু করার পর প্রায় 4.5 লাখ বাসিন্দা শহর ছেড়েছেন। আরও অন্তত 1 লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যেই ভয়াবহ খাবারের সংকটে দিন পার করছেন নিরীহ গাজাবাসী। ফ্রান্সের প্রিজন ভ্যানে অতর্কিত হামলায় 2 কারারক্ষী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 3 জন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলে এক বন্দীকে ছিনিয়ে নেয়ার সময় গুলি চালায় হামলাকারীরা। এ সময়ে হতাহতের ঘটনা ঘটে। তবে পালিয়ে যাওয়া বন্দী ও হামলাকারীদের ধরতে দেশ জুড়ে অভিযান শুরু করেছে ফ্রান্সের আইন শৃঙ্খলা বাহিনী। দেখছেন সংবাদ সকাল। এবার জানাবো খেলার খবর। ক্রিকেট।
টি-20 বিশ্বকাপের জন্য প্রথম 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মাংসপেশিতে টান পড়া পেসার তাসকিন আহমেদকে নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তর ডেপুটি করা হয়েছে তাসকিনকে। দলে চমক স্পিনার তানভীর ইসলাম ও পেসার তানজিম সাকিব। জায়গা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের। বিস্তারিত রিফাত আঞ্জুমের প্রতিবেদনে। নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। বিশ্বকাপ দলে চমকের কোনো সুযোগ ছিল না, শুধু তাসকিনের চোটে দল ঘোষণায় সময় নিয়েছেন নির্বাচকরা। যদিও সংশয় কাটাতে সময় লাগেনি তাদের, তবে তাসকিনের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তার কথা জানান প্রধান নির্বাচক। যতটুকু তথ্য জানা আছে যে তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন, সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। 1 মে আইসিসির কাছে দল পাঠিয়েছে বিসিবি, সেখান থেকে পরিবর্তন কেবল একটি। সাইফুদ্দিনের পরিবর্তে তানজিমে ভরসা রাখছেন নির্বাচকরা। অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি। তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সেখানে আরও অনেক উন্নতি করতে হবে। ব্যাটিংকে গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা। যুক্তরাষ্ট্রে কন্ডিশন বিবেচনায় পেস ও স্পিনে রাখা হয়েছে ভারসাম্য। আমাদের কাছে যাদেরকে সম্ভাব্য ক্যান্ডিডেট মনে হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা চিটংয়ে গিয়েছিলাম এবং আপনি আমাদের এই দুটো দলের মধ্যে যখন এখন খুব একটা ফারাক দেখতে পাচ্ছেন না খুব একটা, তার মানে আমরা একটা সুনির্দিষ্ট প্ল্যান আগে থেকেই করেছিলাম এবং সেই প্ল্যানেই মোটামুটি আমরা আছি। জাস্ট যদি কিছু কারেকশনের দরকার হতো সেই কারেকশনটা করার আমরা চেষ্টা করেছি। 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। এদিকে বিশ্বকাপের জন্য ঘোষিত দল বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে কন্ডিশন বিবেচনায় একাদশ সাজাতে সব ধরনের ক্রিকেটার রয়েছে দলে। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল কেমন হবে সেটা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। সবকিছুর অবসান ঘটিয়ে মঙ্গলবার দল ঘোষণা করে বিসিবি। 3 ওপেনার, মিডল অর্ডার ব্যাটার, স্পিনার, পেসার রয়েছে দলে। কন্ডিশন বিবেচনায় পেস আর স্পিনে ভারসাম্য রেখে একাদশ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন পারফরমেন্সের প্রতিযোগিতা না থাকায় দল গঠনে খুব বেশি চিন্তা করতে হয়নি নির্বাচকদের। অল্প সংখ্যক ক্রিকেটারের মধ্য থেকে ভারসাম্যপূর্ণ দল বেছে নেওয়া হয়েছে। আমি বলবো 15 জনের স্কোয়াডটা খুবই ভালো হয়েছে, যে ধরনের টিম হওয়া উচিত ছিল। রিশাদ সুযোগ পেয়েছে লেগ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজে আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজে একটু কাইন্ড অফ বাংলাদেশের মতো উইকেট হয়ে থাকে, একটু স্পিনি স্লো উইকেট, সেখানে স্পিনার অনেক ভালো সুবিধা করতে পারে। তো সব মিলে সমন্বয়ে আমার কাছে মনে হয় টিম ভালো হয়েছে। ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তাসকিন আহমেদকে করা হয়েছে সহ অধিনায়ক। বিসিবি ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন পাইলট। কোনো কারণে শান্ত যদি একটা খেলা মানে আপনি যদি ইনজুরিতে পড়ে তাহলে ভাইস ক্যাপ্টেন শান্ত অটোমেটিক চলে যায়। তো আমার মনে হয় যে আসলে অপশন ছিল না যে ভাইস ক্যাপ্টেন কী হবে। তো বাট আমি মনে করি যে সাধুবাদ জানাই তাসকিনকে, যে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, সে ডিজার্ভ করে। বিশ্বকাপ খেলতে বুধবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।